শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানাবো, চেষ্টা করব খবরটা খুব বড় না করতে আর দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ গ্রহণের পরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত বৈঠক করেন নরেন্দ্র মোদী, আর সেখানে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার অঙ্গীকার করেন দুই সরকার প্রধান। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক বহুমাত্রিক, ভবিষ্যতে আরও গভীর হবে সম্পর্ক। এদিকে দিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সোমবার বিকেলে আরটিসি মৌর্য হোটেলে সাক্ষাৎ করেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভার সদস্য, কংগ্রেস পার্লামেন্টারি পার্টি চেয়ারপারসন সোনিয়া গান্ধী। সাথে ছিলেন ছেলে ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর। আলোচনা হয় দুই দেশের স্বার্থ উন্নয়ন নিয়ে। জয়শঙ্করের পর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতের সফররত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রানিল বিক্রমসিংহে, আর এ সময় দুই দেশের পারস্পরিক বিষয় নিয়ে তারা আলোচনা করেন। বাংলাদেশেও একই সরকার, ভারতও একই সরকার, সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা উৎসবের নগরীতে পরিণত হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি বলেছেন, পুরো রাজধানী জুড়েই সাজসজ্জা করা হবে, দিনটি উপলক্ষে সাজসজ্জা করা হবে এবং দিনটি উপলক্ষে উৎসব পালন করবে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের জানালেন যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 23 জুন বর্ণাঢ্য র্যালি করা হবে, যারা বঙ্গবন্ধু এভিনিউয়ে প্লাটিনাম জয়ন্তীর আয়োজনের উদ্বোধন করা হবে। একই দিন বিকেল 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হবে। সংসদ সদস্য ও সিটি মেয়রদের আয়োজনে রাজধানীতে নানা কর্মসূচি পালিত হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমাদের 21 তারিখে র্যালি থাকবে, আর 23 তারিখে আমাদের সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ভারতের নতুন সরকারকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখার আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এ বিষয়ে বিবেচনায় রেখেই যেন দুই দেশের সম্পর্ক তৈরি হয়। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনার সভায় মির্জা ফখরুল বলেছেন, ক্ষমতাসীনদের সর্বগ্রাসী ক্ষুধায় দেশের মানুষ অতিষ্ঠ। ক্ষমতায় এলেই বদলে যায় আওয়ামী লীগের কেমিস্ট্রি, হয়ে ওঠে সর্বগ্রাসী। বিএনপি মহাসচিব বললেন, এই আওয়ামী লীগ এখন বেনজির আজিজদের আওয়ামী লীগ। প্রস্তাবিত বাজেটকে লুটপাটের আখ্যা দিয়েও মির্জা ফখরুল বলেছেন, এতে সবকিছুই সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা এই দেশের মানুষ কিন্তু 1971 সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা, যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে। সিলেটে প্রায় 6.5 ঘন্টার অভিযান শেষে ভূমিধসে চাপা পড়া একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে টিলা ধসে চাপা পড়ে 11 জন, জীবিত উদ্ধার করা হয় 8 জনকে। সিলেট নগরীর চামিলিবাগ এলাকায় ওই পাহাড়ের নিচেই বসবাস করত 3টি পরিবার। অতিবৃষ্টিতে সোমবার সকাল 7টার দিকে হঠাৎ করে পাহাড়ের মাটি ধসে পড়ে, এতে 3টি পরিবারের 11 জন চাপা পড়ে। উদ্ধার অভিযানে দ্রুতই এগিয়ে আসে স্থানীয়রা। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনের সাথে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা। 2 ঘন্টা পরে উদ্ধার করা হয় শিশু তানিম, তার মা রোজি এবং বাবা করিমের মরদেহ। উদ্ধারের পরে সেনাবাহিনীর গাড়িতেই পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেলে।
বৃষ্টির পরে আধা ঘন্টা পরে একটা ডাক দিছে, ডাকের সময় ভূমি ধসে পড়ে। সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস ওয়ার্কিং লাইক এনিথিং। এখানে কমিউনিটি, আমাদের সহযোগী সংগঠন সবাই কিন্তু এখানে আছেন। 3 জন যে ব্যক্তি নিখোঁজ ছিলেন তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই, তাদের লাশ উদ্ধার করি এবং তাদের এই লাশ উদ্ধারের পরে আমরা সেগুলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাম্বুলেন্স বা মেডিকেল টিমের মাধ্যমে আমরা ওসমানী মেডিকেলে পাঠিয়েছি। অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল ব্যাংকিং খাত বিশৃঙ্খল, নিয়ন্ত্রণহীন এবং অরক্ষিত হয়ে পড়েছে। এটিকে টেনে তোলার কোনো উদ্যোগ নেই। প্রস্তাবিত বাজেট নিয়ে নোয়াব এবং সম্পাদক পরিষদের যৌথ আয়োজনে এমন মন্তব্য করেছেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনাও করেন বক্তারা। সংবাদপত্র শিল্প বাঁচাতে আরও সহনশীল নীতি গ্রহণের আহ্বান জানান সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম। 80% কাজের সুযোগ তৈরি করছে বেসরকারি খাত, তাই এ খাতের উন্নয়নে সরকারকে আরও বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা যেটা কথা বলা হয়েছে, আজাদ সাহেব বলেছেন, এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে আমি বলবো যে অর্থনীতির এই সবচেয়ে সংবেদনশীল খাতটি এখন ব্যাংক থেকে উঠতে হবে। আরে ব্যাংক তো এমনি তো বড় বড় অবস্থা, ব্যাংকের লিকুইডিটি নাই, সেক্ষেত্রে ট্রেজারি বিল দিয়ে তবে ব্যবসা বাণিজ্যের লোক কীভাবে লোন পাবে। আজকে ব্যাংকিং খাত থেকে টাকা পাওয়া যাচ্ছে না, সরকার পাচ্ছে না। কেন পাচ্ছে? সরকারও পাচ্ছে না, ব্যবসায়ীরাও পাচ্ছে না। কেন? কোটিটাকে সরকার যদি শিল্প হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে তাহলে এই সেক্টরকে বাঁচাতে সরকারের পক্ষ থেকে আরও সহনশীল নীতি নিয়ে আসতে হবে। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিলেও বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব দিয়েছে। আর এভাবে চললে দুর্নীতিবাজরা আরও প্রশ্রয় পাবে বলে মন্তব্য এসেছে সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের বাজেট আলোচনায়। এ সময় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কালো টাকা কামাই নিয়ে কাউকে প্রশ্ন করা না হলে তা সংবিধানের লঙ্ঘন। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতিবাজদের সুযোগ করে দিচ্ছে রাষ্ট্র, অথচ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সুশাসন বিষয়ক অনুচ্ছেদ আছে। বিভিন্ন সময় বলা হয়েছে যারা অবৈধ সম্পদ অর্জন করবে তাদের জবাবদিহি করতে হবে, আর এসব সম্পদ রাষ্ট্র বাজেয়াপ্তও করতে পারবে। আলোচকরা বলেছেন, বাজেট বক্তৃতায় বড় করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের কথা বলা হয়, কিন্তু বরাদ্দ বিশ্লেষণে দেখা যায় অবকাঠামো উন্নয়ন বেশি গুরুত্ব পাচ্ছে। যারা দুর্নীতি করছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে সারা বছর অবারিতভাবে আরও দুর্নীতি করার, অপরাধ করার, অবৈধতা করার। বছরের শেষে রাষ্ট্রের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দেবে এবং অনেককে আবার শুদ্ধাচার পুরস্কার দেবে, আবার কি বলে যেন উচ্চ করদাতা পুরস্কারও কেউ কেউ পেয়ে যাবে। রাজধানীর হাটগুলোতে কুরবানির পশু নিয়ে আসতে শুরু করেছেন খামারিরা। ঈদের সপ্তাহখানেক বাকি থাকলেও প্রায় সবগুলো হাটেই পর্যাপ্ত গরুর সরবরাহ রয়েছে। বেচাকেনাও স্থায়ী হাটে শুরু হয়েছে, তবে বেশিরভাগ মানুষই ঘুরে ঘুরে দাম সম্পর্কে ধারণা নিচ্ছেন। উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, হাটে খামারিদের সুযোগ সুবিধা নিশ্চিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ইজারাদারদের। এবছর ঢাকার 2 সিটি মিলিয়ে মোট গরুর হাট বসছে 20টি। কয়েকটি হাটের দরপত্র প্রক্রিয়াধীন থাকলেও 2-1 দিনেই তা চূড়ান্ত হবে। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চলতি বছর আফতাবনগরে গরুর হাট বসছে না। গরম প্রচন্ড গরম, হ্যাঁ কষ্ট তো হবেই, এটা কষ্ট মনে করছি না। এখন যদি আল্লাহ যদি কিছু আমাকে দেয়, হ্যাঁ গরুরও কষ্ট হচ্ছে, খুব কষ্ট। আমাদের পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা আছে, যেটা আপনি জানেন নামার সাথে সাথে পানি লাগে। পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা আছে। হাটকে নিরাপদ করার জন্য সমস্ত কন্ডিশন আমরা আরোপ করেছি। সেই কন্ডিশনগুলো ফুলফিল করা সাপেক্ষে কিন্তু হাট বসবে। যেমন আমাদের টিম আছে, ডেডিকেটেড টিম, তারা এটা মনিটর করে কনফার্ম করবে। এ পর্যায়ে আমরা যাচ্ছি রাজধানীর বাইরে নওগাঁয়। আমাদের সহকর্মী শফিক ছোটনকে দেখতে পাচ্ছি, তিনি আছেন একটি পশুর হাটে। কি অবস্থা দেখছেন ছোটন? কুরবানির জন্য যে পশু বেচাকেনা যে কার্যক্রম শুরু হয় সেটি শুরু হয়েছে কিনা? কারণ হাতে তো মাত্র 6 দিনের মতো সময় বাকি আছে, যদিও অনেক সময় ক্রেতাদের সমাগম কেমন দেখছেন?
বৃষ্টি বলা চলে যে একেবারে জমজমাট বেচা কেনা। আজকে আমি ছাত্রাহাটে এসেছিলাম, এটি নিয়ামতপুর উপজেলার ছাত্রাহাট এবং এই অঞ্চলের অনেক বড় হাট এটি। বলা চলে যে আজকের হাটে সংশ্লিষ্টরা বলছেন বা স্থানীয় যারা ক্রেতা বিক্রেতা আছেন তারা বলছেন যে লক্ষাধিক গরুর সরবরাহ হয়েছিল। যারা খামারে পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে যারা বাড়িতে পালন করেছেন তারা বিক্রির জন্য হাটে নিয়ে এসেছেন গরু। এটি সপ্তাহে একদিন হাট বসে, যার কারণেই এই হাটের অপেক্ষায় থাকেন অনেকে, বিশেষ করে কুরবানি ঈদের এই আজকেই শেষ হাট এই হাটে, যার কারণে সরবরাহের ঠাসা ছিল। বিশেষ করে ষাঁড় গরুগুলো বিক্রি হয়েছে বেশি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা থেকে যেসব ব্যাপারী এসেছিলেন তারা ইচ্ছে মতো গরু কিনেছেন এবং বলা চলে যে আজকের বাজারে অনেকটা ঢিলে ঢালা বাজারই বলা চলে। যারা খামারি বা বিক্রেতা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটা গরুতেই আসলে 5 থেকে 10,000 টাকা গত হাটের চেয়ে কম, অর্থাৎ এক থেকে 1.5 লাখ টাকার মধ্যে আসলে মাঝারি গরুগুলো বিক্রি হয়েছে এবং ষাঁড় গরু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। মাঝারি ষাঁড় সেগুলো বিক্রি হচ্ছে 1 থেকে 1 লাখ থেকে 1,20,000-30 হাজার টাকায়। আমরা যদি দেখি যে বড় গরুগুলোর কথা, তাহলে বড় গরুতে আসলে খামারিদের কিছুটা চিন্তিত তারা, কেননা বড় গরু খুব একটা বিক্রি হয়নি। চট্টগ্রাম এবং ঢাকার ব্যাপারী যারা এসেছেন তারা সামান্য কিছু গরু কিনেছেন, কিন্তু বেশিরভাগই এখনো কেনাকাটার বাইরে আছে। আমরা হাটের মধ্যে ঘুরে দেখেছি যে বড় গরু বিক্রি করতে নিয়ে আসা খামারি বা যারা বিক্রি করতে এসেছেন তারা কিন্তু বলছেন বড় গরুতে এবারও লোকসান হবে। গত বছর যেমন প্রতিটি গরুতে 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত লোকসান হয়েছে, এবারও কিন্তু এরকম একটি আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে ব্যাপারীরা যেভাবে আসছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে, সেই তুলনায় আসলে গরুর সংখ্যা হয়ে গেছে বেশি, যার কারণেই যারা খামারি আছেন বা যারা ব্যাপারী আছেন তারা বলছেন যে দেশীয়ভাবে যে পালিত গরু আছে এই গরুগুলোই আসলে দেশের কুরবানির জন্য যথেষ্ট, বাইরে থেকে আমদানি করার আর কোনো দরকার হবে না, এজন্য তারা নিরুৎসাহিত করেছেন আমদানির ক্ষেত্রে। তবে দাম দর নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যারা কিনতে এসেছেন তারা বলছেন দাম বেশি, আবার যারা বিক্রি করতে এসেছেন তারা বলছেন দাম কম। সব মিলিয়ে আসলে অভিযোগ থাকেই, আমরা তাই শুনে এসেছি। ধন্যবাদ ছোটন। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার, ক্লিনিং এ অলরাউন্ডার, ঝকঝকে জীবাণুমুক্ত ফ্লোর। গাজায় ইসরায়েলের চলমান হামলায় প্রাণহানি 37,000 ছাড়িয়ে গেছে। অভিযানের 8 মাস পেরিয়েও আগ্রাসী তেল আবিব। মধ্যাঞ্চলে নুসেরাত শরণার্থী শিবিরে ভয়াবহ তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 274 জনে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। আশ্রয়কেন্দ্রে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা। প্রত্যক্ষদর্শীরা জানান টানা বোমা বর্ষণের তীব্রতায় পালানোর কোনো পথ ছিল না। নির্বিচারে হামলা চলছে উপত্যকার অন্যান্য অংশ। হতাহতের ঘটনা হয়েছে উত্তর গাজা ও রাফার তাল আস সুলতানে। বিধ্বস্ত হয়েছে একাধিক আবাসিক ভবন। রাফার আরও ভেতরে ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করেছে ইসরায়েলের পদাতিক বাহিনী। এদিকে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ন্যাশনাল ইউনিটি নেতা বেনি গান্টজ। রোববার এক বিবৃতিতে নিজেই জানিয়েছেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বিরোধের জেরেই এমন ঘোষণা এসেছে। যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা নিয়ে দুজনের দ্বন্দ্ব চলছিল বেশ কিছুদিন ধরে। স্পষ্ট সিদ্ধান্ত নিতে নেতানিয়াহুকে 8 জুন পর্যন্ত সময় বেঁধে দেন সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী। অন্যথায় সরে দাঁড়ানোর হুঁশিয়ারিও দেন। তবে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অনড় নেতানিয়াহু। তাই শেষ পর্যন্ত গান্টজের পদত্যাগে একমাত্র মধ্যপন্থী জোটের সমর্থন হারাবে ইসরায়েল সরকার। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। এই ম্যাচে লড়াই করতে আত্মবিশ্বাসী টাইগার কোচ চান্দিকা হাতুর সিংহে। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ড্রপ ইন উইকেট নিয়ে না ভেবেই নিজেদের কাজটা করতে চান কোচ। পেসার শরীফুল ফিট হয়ে উঠলেও একাদশে থাকবেন কিনা সেটি নিশ্চিত নয়। টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ 3বার মুখোমুখি হয়েছে, 3বারই পরাজিত হয় টাইগাররা। সব মিলিয়ে এই সংস্করণে দুই দলের 8 বারের লড়াইয়ে সবকটিতেই পরাজিত দলের নাম বাংলাদেশ। দুই দলের টপ অর্ডাররা কিছুটা অফ ফর্মে আছে, আর এই ম্যাচ জিতে সুপার 8 নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে যেতে চাইবে শান্ত লিটনরা। কন্ডিশন যাই হোক না কেন, আত্মবিশ্বাস ফিরে পেলেই রানে ফিরবে টাইগাররা, এমনটাই মনে করেন কোচ হাতুর সিংহে।
এদিকে সুপার সানডে হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে 6 রানে হারিয়েছে ভারত, আর তাদের দেয়া 119 রানের জবাবে 113 রানেই থামে পাকিস্তানের ইনিংস। এই পরাজয়ে আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা বাবর আজমের দলের। নিউ ইয়র্কে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের 50 মিনিট পর খেলা শুরু হয়, যেখানে টস হেরে ব্যাট করতে নামা ভারত শুরুতেই বিরাট কোহলির উইকেট হারায়। 4 রান করা কোহলিকে ফেরান নাসিম শাহ। এরপরে শাহিন আফ্রিদির বলে তালুবন্দী হন 13 রান করার অধিনায়ক রোহিত শর্মা। 39 রানের পার্টনারশিপ করেন ঋষভ পন্ট এবং আকসার প্যাটেল। জুটি ভাঙে 20 রানে আকসার শাহিনের দ্বিতীয় শিকার হলে, আর মোহাম্মদ আমিরের বলে ফেরেন 42 রান করা পন্ট। এরপরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 1 ওভার আগে 119 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। জানাজা শেষে নেত্রকোনার বিষ্ণুপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সহকর্মীর গুলিতে নিহত পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে। স্বামী, সন্তান হারানো স্ত্রী আর মায়ের আহাজারিতে ভারী হয়েছে সেখানকার বাতাস। শনিবার রাজধানীর বাড়িধারায় পুলিশ কনস্টেবল মনিরুল সহকর্মী কাউসার আলীর গুলিতে প্রাণ হারান। রাত ৩টায় নিজ বাড়ি নেত্রকোনা আটপাড়ার বিষ্ণুপুর গ্রামে পৌঁছায় কনস্টেবল মনিরের মরদেহ। এক নজর দেখতে এলাকাবাসী ভিড় জমায়, স্মৃতিহাত্রে স্মরণ করেন এই পুলিশ সদস্যের সাথে কাটানো সময়ের। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় কনস্টেবল মনিরকে। 2018 সালে পুলিশে যোগ দিয়েছিলেন মনিরুল ইসলাম। মাথা খারাপ, যে বলবে মাথা খারাপ তার বিরুদ্ধে অ্যাকশন নিব, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। আমার স্বামী সুন্দরভাবে ডিউটি পালন করে, ডিউটির মধ্যে তার কোনো সময় নজর হয় না। ওরে যেভাবে হত্যা করছে, ওরে যেভাবে হত্যা করছে, আমি ওর বিচার চাই। মারতে গো আমি তারে সুখবি তারে তাই মর্মাহত, এবং যে ঘাতক যেই হোক না কেন তার সর্বোচ্চ বিচার যেন হয়। এদিকে এই হত্যার মূল কারণ এখনো জানা যায়নি। রহস্য খুঁজে বের করতে 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্য কাউসারকে তার পরিবার মানসিক ভারসাম্যহীন বলে দাবি করলেও এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ডিএমপি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন দায়িত্ব এড়ানোর সুযোগ নেই পুলিশের। কনস্টেবল কাউসার আলী 2005 সালের 15 ডিসেম্বর পুলিশে যোগদান করেন। গত 23 মাস ধরে বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনেই কাজ করছিলেন। আমাকে লাঠি দেয়, পাগল বিল, আমাকে অস্ত্র দেয়। ঠিকই তো করে, তুই পাগল বিল অস্ত্র দিবে যে তুই যদি যাতে মারি দিস। যদি আমাদেরকে জানাতো, আমাদের নলেজে আসতো, তাহলে সেক্ষেত্রে চাকরির নিয়ম অনুযায়ী আমরা কিন্তু মানসিক শারীরিক দুটো ক্ষেত্রেই কিন্তু সেটি পরীক্ষা করা হয়। এটি রিপোর্টেড ছিল না। শুধু পানিশমেন্ট দিয়েই সব কিছু রেকটিফিকেশন হয় না। কারেকশন করতে হলে কিছু কাউন্সিলিং, মোটিভেশন, তাদের ভালো মন্দ বুঝতে হয়, তাদের ওয়েলফেয়ার দেখতে হয়। কোনটা সত্য, কোনটা কতখানি সত্য, এগুলো তো নিরূপণ করার জন্য আমাদের তদন্ত কমিটি হয়েছে। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের কর্ম অবস্থা, তাদের কাজের সাথে সামঞ্জস্য স্থাপন, তাদের আসলে প্রশিক্ষণ এবং এই মাঠ পর্যায়ে পুলিশিং কার্যক্রমের যে রূপরেখা প্রণয়নের ক্ষেত্রে পুলিশকে কিন্তু এখন ভাবতে হবে। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, আর সেই অনুযায়ী এমপি আনার হত্যার মূল আসামি শাহিনকে ধরে এনে ভারতে বিচারের মুখোমুখি করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ের মন্ত্রী বলেছেন, প্রতিনিয়তই এমপি আনার হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য আদান প্রদান চলছে। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত খুনের মামলার জড়িতদের বিচারের আওতায় আনতেই কাজ করছে। খুন ও অপহরণের মামলার তদন্ত হচ্ছে, আর এই ঘটনায় নতুন করে অনেকেই গ্রেফতার হতে পারেন। হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে আসাদুজ্জামান খান জানিয়েছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ডিপ্লোম্যাটিক জোনে পুলিশের গুলিতে পুলিশ নিহতের ঘটনাকে দুর্ঘটনা আখ্যা দেন। বলেছেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি রোধের তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তাদের দেশে যেহেতু ঘটনা ঘটেছে, তারা তাদের আসামিকে তাদের ফেরত নেওয়া, তাকে বন্দি করার দায়িত্ব তাদের। আমি যতটুকু জানি ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি যুক্তরাষ্ট্রে আছে। সেই ক্ষেত্রে হয়তো সেই সুবিধাটা আমার মনে হয় ভারত সরকার পাবেন। আমাদের সঙ্গে নেই, আমাদের ভারতের সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। প্রতিরক্ষা ও সামরিক খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সম্পর্ক গভীর করতে চায় ইইউ। সকালে কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের এক আলোচনায় এমন প্রত্যাশার কথাই বলেছেন ইইউ ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলি। জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহী, তবে বাংলাদেশ কার সাথে ব্যবসা করবে সেটা তাদেরই সিদ্ধান্ত। বাংলাদেশের উন্নয়ন নিয়ে অনেকে লেকচার দিলেও ইইউ এমন সম্পর্ক চায় না বলেও জানান তিনি।
গুণগত ও প্রযুক্তিগত উন্নয়নের জন্যই বাংলাদেশকে গ্লোবাল গেটওয়ে প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা। তবে আন্তর্জাতিকভাবে কোন প্ল্যাটফর্মে যুক্ত হবে তা নির্ধারণের সুযোগ আছে তাদের। আমাদের সাথে যুক্ত হলে ঋণ, অনুদান, নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের কাজের পরিধি বাড়বে। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর গাড়ি বহরে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। তবে মন্ত্রী পুরোপুরি সুস্থ আছেন বলেই তার এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন। আহত হয়েছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা একজন। জানা যায় সোমবার স্থানীয় সময় সকালে রাজ্যের ইম্ফল থেকে জিরিবামে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী, আর এ সময় ৩৭ নম্বর জাতীয় সড়কে হামলা চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলটিতে উত্তেজনা চলছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো কিছুই জানায়নি প্রশাসন। বিশেষ শ্রেণীভুক্ত হওয়াকে কেন্দ্র করে অঞ্চলটির মেইতেই জনগোষ্ঠীর সাথে কুকি ও অন্যান্য জাতিগোষ্ঠীগুলোর বিরোধ চলছে দীর্ঘদিন ধরেই। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ করায় ১৩ শিক্ষার্থীর ফলাফল আটকে রেখেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সমাবর্তনের ২ সপ্তাহের বেশি পার হয়ে যাওয়ার পরও তাদের ডিগ্রি দেওয়া হয়নি, বরং ১ বছরের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গেল মে মাসে অনুষ্ঠিত হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। এ সময় বাকি শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হলেও প্রবেশের অনুমতিই দেওয়া হয়নি ওই ১৩ শিক্ষার্থীকে। গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার প্রতিবাদে আরও বহু শিক্ষার্থী বর্জন করেছিল সমাবর্তনের আয়োজন। শিক্ষার্থীদের ডিগ্রি আটকে রাখার সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা। ফ্রেঞ্চ ওপেনে চতুর্থ বাছাই আলেকজান্ডার জেরেভকে হারিয়ে ক্যারিয়ারের ৩য় গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন কার্লোস আলকারাস। ক্লে কোর্টের এই শিরোপা জয়ের সাথে সবচেয়ে কম বয়সে ৩ ধরনের কোর্টের সবকটিতেই গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়লেন তিনি। ফাইনালে রোববার শুরুটা দারুণ হয় আলকারাসের, বেশ সহজেই প্রথম সেট জেতেন। এরপরে জেরেভের ঘুরে দাঁড়ানোর পালা, আর পরপর ২ সেট জিতে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন জোরালো করেন তিনি, কিন্তু পরে আর ছন্দ ধরে রাখতে পারেননি। ৪ ঘন্টা ১৯ মিনিট লড়াইয়ে ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১, ৬-১ গেমে জিতে প্রথমবারের মতো এই ট্রফি উঁচিয়ে ধরেন আলকারাস। এ নিয়ে ২বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেও ব্যর্থ জার্মান তারকা আলেকজান্ডার জেরেভ, আর শেষ 2 সেটের দাপুটে পারফরমেন্সে প্রতিপক্ষের স্বপ্ন ভেঙে ফরাসি ওপেনের শিরোপা জিতেছেন স্প্যানিশ তারকা। প্রশাসনে দলীয় পক্ষপাতিত্ব থাকলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভারতের মতো বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ডিসি, এসপি সহ প্রশাসনিক কর্মকর্তাদের পেশাদারি আচরণও আশা করেন তিনি। সিসি বলেন, ভোটের পর 5 মাসেও রাজনৈতিক সংকটের বরফ গলেনি। যুগ যুগ ধরে এই সংকট মোটেই কাম্য নয়। বর্তমান কমিশনের কার্যক্রমে মানুষের আস্থা কিছুটা হলেও বৃদ্ধি পাওয়া উচিত বলে মনে করছেন কাজী হাবিবুল আউয়াল। জানিয়েছেন, জেনারেল আজিজ আহমেদের 2 ভাই সহ যারা এনআইডি জালিয়াতি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আজিজ সাহেবের বিষয়টা আমরা জেনেছি। আরও কোন কেমন জীবনে আবার কিছুদিন বলল যে বঙ্গবন্ধুর মোসলেউদ্দিনের ছেলেরা করেছে। এগুলো হঠাৎ করে 20-25 বছর পরে কিছু কিছু তথ্য আমাদের কাছে আসছে। হারিস চৌধুরীটাও বোধহয় করেছিলেন, এগুলো আসছে। কিন্তু একটা জিনিসের যদি 99.9% লোক এটা সুবিধা পেয়ে থাকে, 1% লোক এর অপব্যবহার করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের যথাযথ তদারকি না থাকায় ব্যাংক খাত থেকে দেদারসে টাকা লুটপাট হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। সংসদের সম্পূরক বাজেটের উপর আলোচনায় তিনি বলেছেন, জনগণের টাকা লুটপাট হচ্ছে, ব্যাংক খাতে কোনো স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই। একটি প্রতিষ্ঠানের 2200 কোটি টাকার সুদ মওকুফ করা হয়েছে, অথচ মাত্র 50,000 টাকা খেলাপি ঋণের কারণে কৃষকের বিরুদ্ধে মামলা হচ্ছে। বর্তমানে ডলার সংকটের জন্য খেলাপি ঋণ আর অর্থ পাচারকে দায়ী করে চুন্নু বলেছেন, বিদেশে অর্থ পাচার করে অনেকে ফ্ল্যাট কিনছেন, হোটেল কিনছেন, সম্পদের পাহাড় গড়েছেন, আর পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য। যত পারে লুটপাট করুক। 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন ঋণ খেলাপি ছিল 22,000 কোটি টাকা, আর আজকে আপনার বাংলাদেশ ব্যাংক হিসাব অনুযায়ী 1,80,000 কোটি টাকা আজকে ঋণ খেলাপি। ঋণ খেলাপিকে ধরতে পারেন না, ঋণ নিয়ে বিদেশে চলে যাবে, পাচার হয়ে যাবে। এই দেশ থেকে ডলারের ক্রাইসিস। কেন ক্রাইসিস? ওই সমস্ত খেলাপি ঋণ যারা নেয়
এবং যে সমস্ত বড় বড় রাঘব বোয়াল যারা অবৈধভাবে টাকা আর্ন করে তারাই দেখা যায় যে আমাদের ডলার যখন আসে ডলারগুলি কিনে পাচার করে। 4 জেলায় আলাদা ঘটনায় 5 জন খুন হয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে গতরাতে মহিষাগাড়ি বিলের ধারে আড্ডা দেওয়ার সময় এক বন্ধুর প্রেমিকাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে ছুরিকাঘাতে সিজন বাবু নিহত হয়। এই ঘটনায় একজনকে আটক করা হলেও অভিযুক্ত তরুণ পলাতকই আছে। পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। আর রোববার রাতে উপজেলার মাদক কারবারি পায়েলের নেতৃত্বে রাব্বি মিয়া নামের এক যুবকের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এছাড়া নরসিংদীর শিবপুরে পূর্ববিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে আহমদুল কবির নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ। কক্সবাজারে আলাদা 2টি হত্যাকাণ্ড হয়েছে। আমার কাছে ফোন আসছে যে কি ওই সিজন বাবুক নাকি জব করছে, চারাবার রাত ধরে মারছে। তারপরে আমি খবর টবর শুনে আমি এগারিক নিয়ে আন্তর করলাম যে তাহলে দেখি চলো যাই। গলার পাশে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হয়তো বা কোনো ধারালো অস্ত্র দিয়ে তাকে করা হয়েছে আর কি। প্রাথমিক তদন্ত এটা পাচ্ছি, ব্যাপক তদন্তের প্রয়োজন আছে। তদন্ত শেষে এটা আমরা বলতে পারবো আর কি। গোপালগঞ্জে স্ত্রী সন্তানের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়েছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেলেনা আক্তার। স্বজনরা জানায় এর আগে মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে এই ঘটনার ঘুমন্ত হেলেনা আর সন্তান অন্তরের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় হেলেনার স্বামী ওসমান শেখ। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। পুলিশ জানিয়েছে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওসমান শেখ পলাতক। পশুর চামড়া যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণ না করায় কুরবানির মৌসুমে ক্ষতি হচ্ছে 1,500 কোটি টাকা। ট্যানার্স অ্যাসোসিয়েশন আয়োজিত কর্মশালায় তথ্য জানান সংগঠনের সভাপতি শাহিন আহমেদ। বলেছেন, কুরবানির 7 দিন পর জেলা পর্যায় থেকে রাজধানীতে চামড়া আসা শুরু হবে। কর্মশালায় অংশ নেবেন মসজিদের ইমাম, খতিব, মাংস ব্যবসায়ী, চামড়া খাতের শ্রমিকরা। শাহিন আহমেদ বলেছেন, চামড়া প্রক্রিয়াজাতে বিপুল পরিমাণে লবণের প্রয়োজন হয়, আর এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু চক্র দাম বাড়িয়ে দেয়। এজন্য এখন থেকে বাজারে তদারকি বাড়ানোর আহ্বান জানানো হয়। চামড়া দিয়ে যাতে চাঁদাবাজি না হয় সে ব্যাপারেও সতর্কতার তাগিদ দেওয়া হয়। ঈদে ঘরমুখী যাত্রীদের হয়রানি, ভাড়া নৈরাজ্য এবং সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে নগরের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, 90% বেশি যাত্রীকেই প্রতি ঈদে বাড়ি ফিরতে হয় 2 থেকে 3 গুণ বেশি ভাড়া দিয়ে। এসব বন্ধে বিআরটির কোনো উদ্যোগ নেই। যারা চাঁদাবাজিতে জড়িত তাদেরকেই ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি বন্ধের দায়িত্ব দেওয়া হয়। আর লক্কর ছক্কর বাস চালাতে যারা পৃষ্ঠপোষকতা করেন তাদের দেওয়া হয় ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধের দায়িত্ব। এই আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেছেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে সড়ক অবকাঠামো উন্নত করলেও পরিবহনে বিশৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনায় এই উন্নয়ন প্রশ্নবিদ্ধ হচ্ছে। লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে বসতঘর ও একটি গোডাউন। বিকেলে লক্ষ্মীপুরের মেহেরখা রোডের একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে এবং স্থানীয়রা জানিয়েছে একটি আমের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে। আর ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় 12 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রংপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তব্য দেয়া এক শিক্ষককে মারধর এবং গালিগালাজ করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে মিঠাপুকুরের মুসলিম বাজারে এই মানববন্ধনে অংশ নেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী। মানববন্ধনকারীরা জানিয়েছেন, 3 জুন একটি সংবর্ধনা সভায় শিক্ষক আখতারুজ্জামান সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দেন। এতেই ক্ষুব্ধ হয় আয়োজক ক্লাবের সদস্যরা। পরের দিন আখতারুজ্জামানকে বাজারের মাঝে গালিগালাজ আর মারধর করে তারা। এই ঘটনায় দ্রুত সম্ভব জড়িতদের গ্রেফতারের দাবি জানান মানববন্ধনকারীরা। মাদক ব্যবসায়ীরা কেন আমাদের স্যারকে মারলো, আমরা এর বিচার চাই, কঠিন বিচার চাই। বিচার না করলে আজকে ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, সুধী সমাজ কেউ মেনে নেবে না। এই মুসলিম বাজারে যে অপকর্ম চলে, এইসবের কথা বলে পরের দিনে আসরের নামাজ আমি পড়ছি এই মুসলিম বাজারে মসজিদে, পরে এই রাস্তার উপর উঠলো, হঠাৎ করে আমাকে আক্রমণ না করলে আজকে ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, সুধী সমাজ কেউ মেনে নেবে না। এই মুসলিম বাজারে যে অপকর্ম চলে, এইসবের কথা বলে পরের দিনে আসরের নামাজ আমি পড়ছি এই মুসলিম বাজারে মসজিদে, পরে এই রাস্তার উপর উঠলো, হঠাৎ করে আমাকে আক্রমণ।
মেহরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে আজ সকালে রাজধানী কলাবাগানে বর্ণাঢ্য আয়োজন ছিল এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নানা ধরনের খেলায় অংশ নেয় শিক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড চিলড্রেন অর্গানাইজেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট হেমায়েত হোসেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, শিক্ষার্থীরা জাতির পথ প্রদর্শক, আগামীর আলোকিত মানুষ হয়ে দেশের সেবায় কাজ করার আহ্বান জানান। বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান। সবশেষে তিনি বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। 72 সদস্যের মন্ত্রিসভা গঠন করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার সব সদস্য। প্রধানমন্ত্রী সহ মোট 72 জন মন্ত্রীর মধ্যে বিজেপির মন্ত্রী 62, শরিক দল থেকে 10 জন মন্ত্রী হয়েছেন। টিডিপি ও জেডিইউ থেকে 2 জন করে মন্ত্রিত্ব পেয়েছেন। এছাড়া জেডিএস, HAM, এলজেপি, শিবসেনা, আরএলডি, আরপিআই ও আপনা দলের 1 জন করে মন্ত্রী হয়েছেন। নতুন মন্ত্রিসভায় আছেন 30 জন পূর্ণমন্ত্রী, 36 জন প্রতিমন্ত্রী, আর স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন 5 জন। মোদীর তৃতীয় দফার মন্ত্রিসভাতেও কোনো মুসলমানের স্থান হয়নি। অন্য সংখ্যালঘুদের মধ্যে 5 জন আছেন, নারী মন্ত্রীর সংখ্যা 7। এদিকে নতুন মন্ত্রিসভায় বাদ পড়েছেন গেলবারের বেশ কয়েকজন আলোচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বাদ পড়াদের কয়েকজন এবারে লোকসভা নির্বাচনে হারলেও জিতে বাদ পড়েছেন এমন রাজনীতিকও রয়েছে তালিকায়। এবারে মন্ত্রিসভায় স্থান হয়নি অনুরাগ ঠাকুর, স্মৃতি ইরানি, রাজীব চন্দ্রশেখর, পি রূপলার। এর মধ্যে স্মৃতি ইরানি, রাজীব চন্দ্রশেখর নিজ নিজ আসনে কংগ্রেস প্রার্থীর কাছে হেরেছেন। আর হিমাচল প্রদেশের হামিরপুর আসনে 1,82,350 ভোটে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে টানা 5 বার লোকসভা নির্বাচনে জিতেছেন অনুরাগ ঠাকুর। এদিকে গুজরাটের রাজকোট থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 4,84,260 ভোটে হারিয়েছে রূপলা। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার 6 জনের নাম অনুমোদন দিয়েছে ইরানের গার্ডিয়ান কাউন্সিল। এবারও বাদ পড়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ। লড়াইয়ে টিকে থাকা প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত ইরানের পার্লামেন্ট স্পিকার কট্টরপন্থী বাকির কালিবাফ। তালিকায় আছেন সাবেক IRGC কমান্ডার সাইদ জলিলি, তেহরানের মেয়র রক্ষণশীল নেতা আলী রেজা জাকানি। এছাড়াও আছেন সংস্কারপন্থী আইন প্রণেতা মাসুদ পেজিশকিয়ান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুর মোহাম্মদী এবং রক্ষণশীল রাজনীতিবিদ আমির হোসেন হেশেমি। গত 19 মে পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুর পরেই আগামী নির্বাচনে ঘোষণা দেওয়া হয়। আগামী 28 জুন দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।